বন্ধ হচ্ছে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম, এমন শিরোনামে ছড়ানো হলো সংঘবদ্ধ গুজব। শুধু তাই না, শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হলো আসিফ নজরুল গ্রেপ্তার এবং বিসিবির প্রেসিডেন্ট হতে প্রস্তুত মাশরাফি। যাচাই করে দেখা গেল দুটোই মিথ্যা তথ্য। চলুন দর্শক, কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। দেশব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন একটি দাবিতে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। কমেন্ট সেকশনে শুরু হয় উত্তেজনা, তবে যাচাই করে রিউমার স্ক্যানার টিম নিশ্চিত করে দাবিটি সম্পূর্ণ মিথ্যা। মূলত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার কেবল তার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই তথ্যকে ভুল শিরোনামে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে সামাজিক মাধ্যমে প্রচারিত আরেকটি ফটোকার্ডে দাবি করা হয় যে ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম নাকি বলেছেন সরকার বাংলাদেশে টিকটক বন্ধ করতে যাচ্ছে। ফেসবুকে দাবিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও দাবিটি সম্পূর্ণ মিথ্যা। অনুসন্ধানে দেখা যায় এমন কোনো মন্তব্যের প্রমাণ গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে নেই। মূলত একটি ব্যঙ্গাত্মক ফেসবুক পেজ থেকে গুজবটি ছড়িয়েছে। আবার সাবেক উপদেষ্টা আসিফ নজরুলকে কেন্দ্র করে দুইটি ভিন্ন দাবিতে দুইটি পৃথক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রচারিত ভিডিও দুটিতে 2000 কোটি টাকার দুর্নীতির অভিযোগে এবং বিমানবন্দর থেকে 600 কোটি টাকা সহ আসিফ নজরুল গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করা হয়। তবে যাচাই করে দেখা যায় দাবিটি মিথ্যা। মূলত বিভিন্ন গণমাধ্যমের পুরনো সংবাদ ফুটেজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ভিডিও থাম্বনেইল দিয়ে এটি তৈরি করা হয়েছে। এখানেই শেষ নয়, সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে মাশরাফি বিন মুর্তজা নাকি বলেছেন তিনি বিসিবির সভাপতি হতে প্রস্তুত এবং দায়িত্ব পেলে বোর্ড কিভাবে চালাতে হয় তা দেখিয়ে দেবেন। টিকটকে প্রচারিত ভিডিওটি 22,000-এরও অধিকবার দেখা হয়েছে, তবে দাবিটি সম্পূর্ণ ভুয়া। তিনি এমন কোনো মন্তব্য করেননি। মাশরাফির ভেরিফাইড ফেসবুক পেজ বা গণমাধ্যমেও এমন কোনো বক্তব্যের প্রমাণ নেই। দর্শক, আজ ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল পুরনো ভিডিওর সাথে AI দিয়ে বানানো ভিডিওগুলো জুড়ে দিয়ে ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য। সেই সাথে স্যাটায়ারের নামেও বিভিন্ন ফেসবুক পেজ থেকে আসছে গুজব। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম, আগেই জানিয়েছি আমাদের সাথে প্রযুক্তি খাত বিশ্লেষক মোবারক হোসেন যুক্ত আছেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছেই। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। 5 আগস্টের আগে যখন অপতথ্য ছড়াচ্ছিল তার একটা ব্যাখ্যা আমরা পেয়েছি, কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে যারা এখনো অপতথ্য ছড়াচ্ছে এই বিষয়ে আসলে কি ব্যাখ্যা পেলাম? আপনার মনে হয় কিনা যে একই পক্ষ এই দুই সময়েই অপতথ্য ছড়িয়ে যাচ্ছে? আসলে একটু যদি আপনারা দেখেন যে 2025 সালে ভুল তথ্য ছড়িয়েছে 4195টি, যা 2024 সালের তুলনায় 30% বেশি, এবং নির্বাচন সংক্রান্ত ছিল হচ্ছে 309টি এবং রাজনৈতিক ছিল হচ্ছে 2281টি। অর্থাৎ রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই 2000 বিশাল একটা নিউজ, ফেক নিউজ কিন্তু রাজনীতিবিদদের কেন্দ্র করেই করা হয়েছে। এবং যেটা দেখা গেছে যে আপনি যে ডিপফেক, আপনি যেটা বলছিলেন যে AI প্রযুক্তি ব্যবহার করে, এবং এটা আমাদের জন্য খুব উদ্বিগ্ন হওয়ার বিষয় হচ্ছে এটার পার্সেন্টেজ হচ্ছে 409%। অর্থাৎ গত বছরের তুলনায় এই AI অথবা ডিপফেক ব্যবহার করে ভুয়া নিউজ তৈরি করার মাত্রাটা বেড়েছে 409%। অর্থাৎ বিশাল কিন্তু এটা আকারে বড় হচ্ছে। এবং আমাদের যেটা বলছিলেন যে ফেসবুক অথবা অন্যান্য, ফেসবুকে হচ্ছে কি আমাদের ভুয়া নিউজ ছড়ানোর বড় জায়গা, যেটার মধ্যে দেখা যায় 3806টা ভুয়া নিউজ কিন্তু শুধু ফেসবুকের মাধ্যমেই ছড়িয়েছে। আর যেটা আপনি বললেন, আসলে যারা সংঘবদ্ধভাবেই কাজগুলা, যারা গুজব যারা তৈরি করে এবং গুজব যারা ছড়ায়, তাদের একটা ভিন্ন উদ্দেশ্য থাকে, কাউকে হেয় করার জন্য অথবা অন্য কাউকে ছোট করার জন্য অথবা সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। তো এই ক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা যে কোনো নিউজ প্রথমে দেখেই কিন্তু এখন তবে এটা আমি খেয়াল করছি যে মানুষ আস্তে আস্তে সচেতন হয়েছে। একটা নিউজ দেখার পরে সে কিন্তু নিউজের নিচে ফটোকার্ড দেখছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই ভুয়া ফটোকার্ড, অর্থাৎ গণমাধ্যমের ভুয়া ফটোকার্ডের ব্যবহারের মাত্রা, এটা কিন্তু 47% বেড়েছে। অর্থাৎ একটা সাধারণ মানুষ হুট করে সে কিন্তু ধরতেও পারছে না যে এই নিউজটা আসলে ভুয়া কিনা।
আর গণমাধ্যমগুলি আমাদের দেশে অনেক গণমাধ্যম আছে, অনেক পেজ আছে, অনেক লাইক শেয়ার আছে। তো আসলে অনেকেই আসলে মানে রিকগনাইজ করতে পারে না সরাসরি মূল স্ট্রিম যে গণমাধ্যমগুলি আছে তাদের নিউজগুলি যদি ফলো কেউ না করে, তাহলে কিন্তু তারা আসলে একটা মিথ্যার মধ্যে অথবা গুজবের মধ্যে তারা একটা অংশ হয়ে গেল। কেউ হয়তো বুঝে করছে, কেউ হয়তো না বুঝেই শেয়ার দিচ্ছে। এতে করে কিন্তু আমাদের ভীষণ একটা ক্ষতি হয়ে যাচ্ছে। এবং আমাদের এই ব্যাপারে যেটা হচ্ছে, আমাদের জনসচেতনতা ছাড়া, এবং আমি দেখলাম যে আমাদের দেশের সরকার অথবা বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাড দেখলাম, সেখানে কিন্তু এই যে আপনার জুয়া অথবা অন্যান্যগুলির ব্যাপারে এখানে কিন্তু একটা অ্যাওয়ারনেসের জন্য টিভিতে বিজ্ঞাপন যাচ্ছে, এবং এটাকে আমরা খুবই সাধুবাদ জানাই। এবং একই রকমভাবে যদি সরকার এই ফেক নিউজগুলো যেগুলো হাইলাইট করে এবং মানুষকে সচেতন করে তুলে যে এই জিনিসগুলো আপনারা বিশ্বাস করবেন না, নিউজ হলে কোন জায়গাটা থেকে আপনি ভেরিফাই করতে হবে, এই জিনিসগুলো যদি মানে মানুষ, সরকারের আমি মনে করি এখন দায়িত্ব যে এটা যেমন একটা মহামারী আকার ধারণ করেছে, এবং সরকার চাইলেই এই মহামারী থেকে আমাদের সাধারণ মানুষকে উত্তরণ ঘটাতে পারে। তো এই এই জায়গাগুলিতে আসলে আমাদের অনেক কাজ করার আছে। এছাড়া যেটা হচ্ছে, প্রধানমন্ত্রী বেশ কিছু কাজ করেছেন, কিছু পদক্ষেপ নিয়েছেন যেগুলো আশাবাদ তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে। অপতথ্যকে নিয়ে তিনি এমন কোন কাজ করতে পারেন যেটা কিছুটা হলেও পরিস্থিতি সামাল দেবে? আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মতামত চাই। রাজনৈতিক জায়গা থেকে যেটা হচ্ছে যে আমাদের দেশে যেটা আমি বললাম যে যেখানে 4195টা অপতথ্যর মধ্যে 2281টা অপতথ্যই হচ্ছে রাজনীতিবিদদের নিয়ে, এবং তার মানে সবচেয়ে বড় অপতথ্যের যে দায়ভার এবং এটা থেকে উত্তরণের জায়গা রাজনীতিবিদদের নিতে হবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসাবে আমি যেটা মনে করি, ওনার যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে আমাদের দেশের সাধারণ মানুষকে এই মেইন স্ট্রিম মিডিয়া যে মানে এই অপতথ্য ছড়ানোটা যে ভয়াবহ, এবং যে কোনো নিউজ যাতে দেখলে বিশ্বাস না করে, এটা জনসচেতনতা তৈরির কোনো বিকল্প নাই, এবং এটা সরকার চাইলে খুব সহজভাবেই পারে। এবং এটা আমি মনে করি, এই যে আপনার দেখলেন, আমি একটা দেখেছি যে আমাদের যে রাজনীতিবিদ যে আছেন প্রধানমন্ত্রী, তার একটা এজেন্ডার মধ্যে ছিল যে অনলাইন জুয়া, এবং এই যে এই ধরনের যে বিষয়গুলি আছে এগুলো যদি আমরা বন্ধ না করতে পারি, তাহলে কিন্তু দেখেন একটা ভুয়া নিউজ দিয়ে যে কোনো ধরনের একটা মানুষকে অপদস্থ করা কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। এবং এটা মানে সরকার যদি প্রচারণা চালায় এবং এইভাবে সরকারও যদি সংঘবদ্ধভাবে এটা মানে দমন করতে চায়, সরকারের পক্ষে এটা একদম খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু সরকারের খুব স্ট্রংলি চাইতে হবে। এবং যত মিডিয়া আছে, যত গণমাধ্যম, এবং আপনারা কিন্তু যেই নিউজগুলি প্রচার করছেন এর মাধ্যমে কিন্তু অনেক মানুষ অনেক সচেতন হচ্ছে। এবং আমি মনে করি এটা সরকারের একটা বিশাল দায়িত্ব, যেহেতু এখানে দেখা যায় বিশাল একটা অংশ এই সরকারের যে ভালো কাজগুলি আছে অথবা রাজনীতিবিদ যারা আছে তাদেরকে নিয়েই এই অপতথ্যগুলি সব ছড়াচ্ছে আর কি। জি, আপনার কাছে নিশ্চয়ই ফিরবো এই বিষয়গুলো নিয়ে, এবং প্রতিকারের রাস্তাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। একটা বিরতির সময় হয়েছে, আপনাকে অনুরোধ করছি আমাদের সাথে থাকবার জন্য। বিরতির পর আপনার কাছেই ফিরছি আবারও। দর্শক, আজকের এই আয়োজনে এই মুহূর্তের সময় একটা ছোট্ট বিরতির, ৭১-এর সাথে বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে যুক্ত আছেন প্রযুক্তি খাত বিশ্লেষক মোবারক হোসেন। কথা হচ্ছিল তার সাথে, আবারও চলে যাচ্ছি তার কাছেই। আমরা যা নিয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন প্রতিকারের উপায়গুলো নিয়ে, গুজব যারা ছড়ায় তাদের আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষকে সচেতন করা এই সরকারের বড় দায়িত্ব হয়ে দাঁড়াচ্ছে নিশ্চয়ই। এক্ষেত্রে আপনার মতামত কি? এই ক্ষেত্রে আসলে কি যে আপনি শুধু আইন দিয়ে তো এটা আপনি মানে থামাতে পারবেন না, কারণ একটা ঘটনা যখন ঘটেই যায় তো তারপরে এটাকে নিয়ে তো আসলে আগে থেকেই যদি আমরা প্রতিকার করতে পারি এই ঘটনাটাকে ঘটতে না দেওয়া। তো আপনারা জানবেন রিসেন্টলি যেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা হচ্ছে যে ইউরোপিয়ান আর্টিফিশিয়াল অ্যাক্ট, এআই একটা অ্যাক্ট তৈরি করেছে। তো এইটার মধ্যে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন, এই যে আপনি বললেন যে ডিপ ফেক অথবা এই ধরনের সফটওয়্যারগুলি ব্যবহার করে কী ধরনের অপকর্ম আপনি করতে পারবেন, অথবা কোন সফটওয়্যারের কারণে কী ধরনের রিস্ক চলে আসতেছে, এই রিস্কগুলো আগে থেকেই ওরা কিন্তু ব্লক করে দিচ্ছে। এবং এটা কিন্তু সফটওয়্যার যখন আপনি ডেভেলপ করছেন ওইখান থেকে শুরু করে পুরোটার মধ্যেই, অর্থাৎ আপনি এই আমাদের দেশে যেমন একটা কোনো কিছু হলো আপনি ছড়িয়ে দিলেন, এরপর ওই লোকটাকে খুঁজতে খুঁজতে তারপর আপনি তাকে শাস্তি দিবেন। কিন্তু আপনি যদি এইটাকে ছড়ানোটাই বন্ধ করতে পারেন, যেহেতু আর ডিপফেক দিয়ে যদি সে একটা নিউজকে যেই প্রযুক্তি ব্যবহার করে ছড়াচ্ছে, আপনাকে আরেকটু অ্যাডভান্স হয়ে ওই প্রযুক্তি ব্যবহার করে এটাকে থামিয়ে ফেলতে হবে।
বাট এইটা যদি আপনি না করতে পারেন তাহলে যেটা হচ্ছে যে আমাদের এই যারা যারা মানে ইয়ে করছে, গুজব ছড়াচ্ছে, তাদেরকে কিন্তু আসলে ট্যাকেল করাটা একটু টাফ হয়ে যাবে সরকারের জন্য। আর সরকারের যেটা আছে সবসময় দায়িত্ব পড়ে যে আসলে এই এত মানুষ অথবা আমাদের দেশে এত ইউজার আছে, প্রত্যেকের আমাদের ডিজিটাল আইডেন্টিটির যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু আসলে আমাদের এখনো খুব বেশি শক্তিশালী না। তো তাহলে আপনি যখন একটা মানুষকে ট্রেস আউট করতে করে তার ডিজিটাল আইডেন্টিটিতে যাবেন, তখন যদি সেই মানুষটা হয়তো দেশের বাইরে থেকে একটা কাজ করছে, অথবা সে এমন একটা দেশ থেকে যেই ফেক নিউজটা ছড়াচ্ছে ওই দেশে ওইটা ক্রাইম না, তো তখন কিন্তু আসলে আপনি তাদেরকে ধরাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট এটা যেহেতু বাংলাদেশের নেটওয়ার্কের ভিতরে এই কাজটা হচ্ছে, যেমন আপনি যেটা বললাম যে ফেসবুকের মধ্যে আপনি কোনো ওর রুলসের বাইরে যে কোনো কিছু আপনি দিবেন, একটা ছবি দেন, আপনাকে ইনস্ট্যান্টলিও ব্লক করে দিতে পারছে। অর্থাৎ ওর অ্যালগোরিদম এতটাই স্মার্ট যে ওর ভিতরে থেকে ওর নিয়ম ভায়োলেশন করলে আপনি করতে পারছেন। তো আমাদের সরকারকে ওকে দিয়ে ডেভেলপ করতে হবে যে না, আমার যে দেশের নিয়ম আছে, যে নিউজগুলো ফেক, এরগুলো অ্যালগোরিদমগুলো রিড করে আমি ওই নিউজগুলো ওইখানেই আমি ব্লক করে দিব, এবং ওই লোকগুলোকে আমরা খুব দ্রুত ডিটেক্ট করতে পারা। তো আমি যেটা বলছিলাম, একবার আমরা একটা নিউজে দেখেছিলাম যে এক ভদ্রলোক সিঙ্গাপুর নেমে ওই এয়ারপোর্টে বসেই সে কোনো আর্মস সার্চ করছিল। ওই লোকটাকে কিন্তু এয়ারপোর্টে থাকাকালীন অবস্থাতেই তাকে আবার ব্যাক করে দিয়ে দেওয়া হয়েছে, কারণ ওই ইন্টেলিজেন্স জানতেছিল যে এই লোকটা যেই জিনিসগুলি সার্চ করছে এটা আমাদের দেশের জন্য মানে উপযুক্ত না, আমাদের দেশের জন্য ক্ষতি হতে পারে। তো এতটা অ্যালার্ট থাকার কারণে কিন্তু ওকে আর ওই দেশের ভিতরেই ঢুকতে দেয় নাই। তো আমাদের আসলে টেকনোলজি, যেমন সাধারণ মানুষ টেকনোলজিগুলো আমাদের দেশে হয় কি, টেকনোলজি খুব ফাস্ট চলে আসে, এবং ফ্রি টেকনোলজি দিয়ে এই কাজগুলো করানোর জন্য দীর্ঘমেয়াদী যে প্রবলেম ক্রিয়েট করা বলেন, সবগুলা জিনিসই প্রথমে ভালো একটা থাকে। আমি যেটাকে বলি, প্রথমে আপনাকে লোভ দেখাবে, লাভ, যে এই সফটওয়্যার, যেমন আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি, এটা খুব মনে হচ্ছে ফ্রি কথা বলছি, বাট এইটার মাধ্যমে আমাদের প্রত্যেকটা ভয়েস, প্রত্যেকটা কি নিয়ে কথা বলছি, এই বিজ্ঞাপনগুলি, এই টোনগুলো রিলেট করে আমাকে কিন্তু বিজ্ঞাপনটা দেখানো হচ্ছে। তার মানে আমার প্রত্যেকটা কথাকে তারা ভাঙতেছে এবং ওই রিলেটেড প্রোডাক্ট আকারে বিক্রি করছে। বাট আমরা কিন্তু আমাদের দেশে এটার জন্য কোনো আইন নাই, এর কারণ কি, এটা ফ্রি, মনে হচ্ছে এটা আমরা অনেক উপকৃত হচ্ছি। বাট একটা সময় পরে এইটার জন্য আমরা যে পরিমাণ সাফার করব, এর চাইতে অনেক বেশি ক্ষতি আসলে আমাদের হয়ে যাবে, যতটুকু না আমরা একটা ফ্রি কথা বলতে পেরে, মানে যেটা হচ্ছে যে আমরা মনে করছি আমাদের অনেক টাকা সেভ হচ্ছে, কিন্তু এটা দেশের জন্য একটা হুমকির সম্মুখীন হয়ে যাবে, যে যখন আপনি তাকে কিছুই করতে পারছেন না, অথচ সে আপনার প্রত্যেকটা মানুষের তথ্য নিয়ে যাচ্ছে, আপনার মোবাইলের তথ্য নিয়ে যাচ্ছে, আপনার ইনবক্স থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ডিটেল নিয়ে যাচ্ছে। এবং আপনি দেখবেন এখন কিন্তু ফাইল শেয়ারিংও দিচ্ছেন, এবং অনেক সরকারি কর্মচারী আছেন, তারা কিন্তু এই নথিগুলি ফাস্টার হওয়ার কারণে এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে যারা লেনদেনটা করছে হয়তো, বাট এই তথ্যটা তার কাছে পৌঁছানোর আগে অন্য একটা কোম্পানির হাতে কিন্তু পৌঁছে যাচ্ছে। যদিও মনে হচ্ছে জিনিসটা ফ্রি, এই তথ্য দিয়ে হয়তো তারা কি করবে, কিন্তু তারা যখন পণ্যটা তৈরি করে আমাদের কাছে আবার বিক্রি করে, তখন কিন্তু আমরা অনেক দাম দিয়ে এই জিনিসগুলো কিনতে হয়। দেখবেন আমরা যখন সফটওয়্যারটা ব্যবহার করি তখন দাম আছে, কিন্তু নেটওয়ার্ক সিকিউরিটির কথা বলে এর চাইতে অনেক বেশি দাম দিয়ে আমাদের আবার সিকিউরিটি সফটওয়্যার কিনতে হচ্ছে ওই সমস্ত কোম্পানিগুলি অথবা তার প্রতিবেশী ওই দেশের কোম্পানিগুলির কাছ থেকেই আবার আমরা কিনছি। এবং কোনো সফটওয়্যারই ওরা 100% কেউ বলতে পারে না যে এটা আপনার মানে ডিপ মানে 100% সিকিউর, তাহলে আমরা কিনছি কেন? এবং আপনি যেটি বলছিলেন যে প্রযুক্তি খুব দ্রুত আমাদের হাতে চলে আসছে, কিন্তু আমরা আসলে সেইভাবে দক্ষ হয়ে উঠছি না সেই প্রযুক্তিকে ব্যবহারের ক্ষেত্রে। সচেতনতার জায়গাটি নিয়ে বারবারই কথা হয়, আপনার সাথেও যতবার কথা হয়েছে, আমরা কিন্তু ইন্টারনেট লিটারেসি বা সাধারণ মানুষ যারা ইউজার, তাদের সচেতনতার প্রসঙ্গ ঘুরে ফিরে আসেই। এই জায়গাগুলো নিয়ে নিশ্চয়ই রাষ্ট্রীয় পর্যায় থেকেই কাজ করার আছে। আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন প্রযুক্তি খাত বিশ্লেষক মোবারক হোসেন, কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।